জন্ম থেকেই মারিয়ামের পিছে পড়ে যায় ইফরিত বংশের এক ভয়াবহ জিন। এই জিন যে কোনো মূল্যে মারিয়ামকে আপন করে নিতে চাইছিল। তার দাবি সে মারিয়ামকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, যে কারণে মারিয়ামের জীবনে যেই আসতো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো এই জিন। জিনের এই ভয়ঙ্কর ভালোবাসার হাত থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছিল না মারিয়াম। এরকম পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়ায় ফারহান নামক এক মাদ্রাসার ইমানদার ছেলে। সে কি পারবে শেষমেশ মারিয়ামকে বিয়ে করে এই জিনের অভিশাপ থেকে বাঁচাতে? আদৌ কি তাদের বিয়েতে ওই জিন ক্ষান্ত হবে? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া সত্যি ঘটনা অবলম্বনে ইন্দোনেশিয়ান হরর মুভি মারিয়াম দ্য আনটোল্ড স্টোরি। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো গল্পের মোড়ে মোড়ে আপনার জন্য অপেক্ষা করছে হাড় হিম করা ভয়। আর হ্যাঁ, অ্যাশেন্স অফ মুভিজে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। গল্পের শুরুতে আমরা এনি নামক একজন মহিলাকে দেখতে পাই, যার প্রসব বেদনা চলছিল। সে এখানে অনেক কষ্টে এক কন্যা সন্তানের জন্ম দেয়। তবে ওই রাতে যখন সকলে চলে যায়, ওই সময় ওই কন্যা সন্তানকে আমরা দেখতে পাই, যার চোখ সম্পূর্ণরূপে লাল ছিল। জন্মের পরপরই মূলত এক জিন তার পিছে পড়ে গিয়েছিল, যে ব্যাপারে কারোর কোনো ধারণাই ছিল না। মেয়েটির নাম রাখা হয় মারিয়াম। এরপর আমরা আসল মারিয়ামকে দেখতে পাই, যে আমাদের সামনে এসে দাঁড়ায় এবং জানায় যে তাকে এক জিন ভালোবেসে ফেলে। জন্মের প্রথম দিনই জিনটি বড় হওয়া পর্যন্ত কখনোই তার পিছু ছাড়েনি, আর আজ সে তার নিজের গল্প আমাদের সাথে শেয়ার করতে এসেছে। এখন দৃশ্য আবারও গল্পে ফিরে যায় এবং আমরা মারিয়ামের স্কুল লাইফের দৃশ্য দেখতে পাই। সেখানে তার সহপাঠীরা তাকে দূর থেকে দেখে হাসাহাসি করছিল, কেননা মারিয়াম জঙ্গলের কাছে গিয়ে একা একা কারোর দিকে তাকিয়ে কথা বলছিল। সে তাকে বলে তার সহপাঠীরা কেউ তার সাথে মিশতে চায় না। সকলে তাকে অদ্ভুত, আজব এ কথাগুলো বলে, কেননা সে একা একা কথা বলে। সেই সাথে তাদের মতে মারিয়াম যার সাথে কথা বলে সে কোনো ভালো মানুষ নয়, সে কোনো শয়তান। আর এই ব্যাপারটা নিয়ে মারিয়ামের ভীষণ মন খারাপ হয়। এরই মাঝে তার সহপাঠীরা দেখতে পায় মারিয়াম ওই জঙ্গলের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। তারা অবাক হয়ে তাকে খুঁজতে থাকে। এরই মাঝে আচমকা মারিয়াম তাদের কাছে চলে আসে এবং তাদেরকে ভয়ানকভাবে তার থেকে দূরে থাকতে বলে। এই ঘটনায় তার সহপাঠীরা ভীষণ ভয় পেয়ে যায়। এখন এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্লাস চলাকালীন মরিয়ামের খাতায় আপনা আপনি লেখা ভেসে উঠছিল, যেটা দেখে মরিয়াম খুশি হচ্ছিল। তার অদৃশ্য বন্ধু এটা লিখছে। টিচার এই ব্যাপারটা লক্ষ্য করে এবং তার উপর রেগে যায়। সে মারিয়ামকে প্রশ্ন করে আদম ও হাওয়ার ব্যাপারে, ফলে মারিয়াম ঘাবড়ে যায়। এরই মাঝে তার কানের কাছে ফিসফিসানি আওয়াজ ভেসে আসে, যেখানে এফরিত জিনের ব্যাপারে বলা হচ্ছিল। মারিয়ামের কিছু একটা যেন হয়ে যায়। সে ওই জিনের কথাগুলোই বলতে থাকে। তাকে এভাবে অদ্ভুতভাবে কথা বলতে দেখে সেখানে থাকা একটা ছোট্ট ছেলে তাকে প্রশ্ন করে তার উপর জিনের আছর করলো নাকি। এরই সাথে সেখানে থাকা আরেকটা মেয়েও তাকে শয়তানের বন্ধু বলে সম্বোধন করতে থাকে। পুরো ক্লাস এই কথা শুনে হাসতে থাকে। টিচার তাদেরকে শান্ত করার চেষ্টা করে, তবে তারা তো মারিয়ামকে নিয়ে মজা করছিল। মারিয়াম এবার কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে ওঠে তার বন্ধু শয়তান নয়, বরং তারা সকলে শয়তান। এ কথা বলতেই পুরো ক্লাস নিশ্চুপ হয়ে যায়। সব স্টুডেন্টরা যেন কোনো এক ঘোরের মধ্যে চলে গিয়েছিল। মারিয়াম দেখতে পায় তার পিছে বসে থাকা মেয়েটি নিজে নিজের আঙ্গুল কেটে ফেলে। বাকিরা জিনের বলা ওই কথাগুলো বারবার বলতে থাকে। সব স্টুডেন্টরাই আসলে জিনের আসরে এসে নিজেদের ক্ষতি করছিল। কেউ নিজের চোখের মধ্যে কলম ঢুকিয়ে দিচ্ছিল, কেউ বা লোহার উপর নিজের মাথা আঘাত করছিল। টিচার চিৎকার করে সাহায্য চায়, তবে বাচ্চাগুলোকে কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারছিল না। যা দেখে মারিয়াম এবার চিৎকার করে তার বন্ধুকে বলতে থাকে যে সে তো সত্যি শয়তান, সে সত্যিই তার ক্লাসমেটদের ক্ষতি করছে, সে যেন এটা বন্ধ করে। এ কথা বলেই সে কাঁদতে থাকে।
এখন স্কুলের এই ঘটনার পর মারিয়ামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তাকে মাদ্রাসার এক হুজুরের কাছে নিয়ে আসে তার মা ইয়ানি। হুজুরের নাম ছিল সালেহ। সালেহ এখানে তার উপর রুকিয়া পারফর্ম করতে আরম্ভ করে। তার সাথে তার অনেক অনুসারীরাও ছিল। হঠাৎ করেই মারিয়াম হাসতে আরম্ভ করে, যেন এই দোয়া কালাম ওই জিনের উপর কোনো প্রভাবই ফেলছে না। মারিয়ামের কণ্ঠস্বর বদলে যায় এবং সে বলতে থাকে, এই বাচ্চাটি তারা তার কাছ থেকে মারিয়ামকে দূর করতে পারবে না। সালেহ এখানে ওই জিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলতে থাকে সে মারিয়ামের জন্মের সময় থেকে তার সাথে আছে, সে তাকে কখনোই ছাড়বে না। সালেহ তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কোন গোত্র থেকে এসেছে, যার উত্তরে মারিয়াম বলে ওঠে, ইফরিত। এ কথা বলেই সে উঠে দাঁড়ায়। তারপর একে একে সেখানে থাকা সকলের সামনে যায়। পড়া পানি সে নির্দ্বিধায় খেয়ে ফেলে, যা দেখে সকলে বুঝতে পারে যে এই জিন কতটা শক্তিশালী। সে এবার সালেহের সামনাসামনি আসে, তবে সালেহ একটুও থামে না। সে দোয়া পড়া চালিয়ে যায় এবং এক পর্যায়ে মারিয়াম সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সালেহ বুঝতে পেরেছিল এইটুকুতে জিন থামবে না, তাই সে আবারও দোয়া পড়তে আরম্ভ করে। সে বুঝতে পারছিল জিন আশেপাশেই রয়েছে। এরই মাঝে তার অনুসারীদের মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। তাদের মুখ থেকে অদ্ভুত সব জিনিস বের হচ্ছিল, আর এভাবেই এক পর্যায়ে তারা সকলে জ্ঞান হারিয়ে ফেলে। সালেহ রুকিয়া শেষ হয়। সে ফাইনালি ওই জিনকে শান্ত করতে সক্ষম হয়েছিল, তবে আজীবনের জন্য নয়। সেই ব্যাপারটা মারিয়াম এবং তার মাকে বুঝিয়ে বলে। সে তাকে বলে যে বিভিন্ন জিনিসের মাধ্যমে জিন আমাদের সাথে জড়িয়ে যায়, আর এই জড়িয়ে যাওয়া জিনদেরকে দূরে সরানো খুবই কঠিন। আর যেহেতু মারিয়ামের সাথে এই জিন অনেক বছর ধরে আছে, তাই তাকে দূরে সরানোটা এত সহজ হবে না। এর উপর আবার এটা হলো ইফরিত জিন, যে জিন আদম আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই পৃথিবীতে আছে। এই জিনগুলো হয় পাহাড়ের মতো বিশাল, তাদের শক্তির কোনো তুলনা নেই, আর এই কারণেই তাদেরকে বেশিরভাগ সময় কালো জাদুতে ব্যবহার করা হয়। তবে সালেহ বুঝতে পারছিল না যে মারিয়ামের সাথে এই জিন কীভাবে অ্যাটাচড হয়েছে। সে মারিয়ামকে প্রশ্ন করে যে সে তার বন্ধুকে পছন্দ করে কিনা। মারিয়াম উত্তরে বলে যে তার প্রথমে তো ভালো লাগতো, তবে তার ক্লাসমেটদের ক্ষতি করার পর থেকে তার বন্ধুকে তার সহ্য হয় না। সে চায় না তার বন্ধু আশেপাশে থাকুক, অর্থাৎ সে ওই জিনের কথাই বলছিল। সালেহ বলে যে এই ব্যাপারে তাকে আরও দৃঢ় হতে হবে এবং কখনোই হার মানা যাবে না। সালেহ তার সর্বোচ্চ চেষ্টা করবে ওই জিনকে মারিয়ামের থেকে দূরে রাখার। এভাবেই আশ্বাস দিয়ে সালেহ তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। ওই সময় সেখানে এই মাদ্রাসার দুজন বাচ্চা ছেলে উপস্থিত ছিল, যারা মারিয়ামের সমবয়সী ছিল। এই ছেলে দুজনের নাম ছিল ফারহান ও রিস্কি। এভাবেই অনেক বছর কেটে যায়। মারিয়াম এখন বড় হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সে রেডি হয়ে নেয়, একটা বিশেষ লকেটওয়ালা চেইন পরে। তখনই তার মা এসে জানায় বাইরে একজন ছেলে তার জন্য অপেক্ষা করছে, যে তাকে বিশেষ লকেটটি দিয়েছিল। আর এটা শুনে মারিয়াম লজ্জা পেয়ে যায় এবং তখনই রেডি হয়ে বেরিয়ে পড়ে। তবে ওই সময় আয়নায় তার প্রতিবিম্বকে দেখা যায়, যে কিনা রেগে গিয়েছিল মারিয়ামের উপর। হয়তোবা এটা ওই জিনটাই ছিল। এখানে আমরা বাগাসের সাথে পরিচিত হই। বাগাস এবং মারিয়াম একে অপরকে পছন্দ করত, যে ব্যাপারটা ইয়ানিও জানতো। বাগাস একটা ফ্যাক্টরিতে কাজ করত, আর সেখানেই কাজ করার জন্য সে মারিয়ামকে নিতে এসেছিল। এখন তাকে নিয়ে সে রওনা দেয়। যখন যাওয়ার পথে মারিয়াম বেশ অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এই ঘটনাগুলোতে এত বছরে তার সাথে ঘটছিল না। এখন তারা যাচ্ছিল, এরই মাঝে আচমকা তাদের সামনে কিছু বাঁশ এসে পড়ে। বাগাস সেগুলো সরিয়ে নিতে থাকে। ওই সময় মারিয়াম পেছনে কাউকে একটা লক্ষ্য করে, যেন কেউ তাকে ফলো করছিল। এখন এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে তারা ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছায়। সেখানে বাকি সকলের ব্যবহার থেকে আমরা বুঝতে পারি এখানে শুধুমাত্র বাগাস ব্যতীত মারিয়ামকে আর কেউই পছন্দ করতো না। তারা সকলে জানতো ছোটবেলাতে মারিয়ামের কি ঘটেছে। তারা তো এখনও মনে করতো যে মারিয়ামের পেছনে ওই জিন রয়েছে, যে কারণে সকলে তার থেকে দূরত্ব বজায় রাখত।
সেখানে থাকা দুজন মেয়ে মারিয়ামকে প্রশ্ন করতে থাকে, এবার কি বাগাসেরও ক্ষতি করবে সে? এর আগে আদি নামক একজন ছেলে, যে কিনা মারিয়ামকে পছন্দ করত, তার অদ্ভুতভাবে মৃত্যু হয়েছিল। সকলের ধারণা ওই জিনই আদির উপর হামলা করেছিল এবং তাকে খুন করে ফেলেছিল। এখন হয়তো বাগাসের অবস্থা আদির মতোই হবে। একজন মেয়ে তো মারিয়ামকে জিজ্ঞাসা করে যে তার ওই জিন বন্ধু তাকে টাকা দেয় না কেন, টাকা দিলে তো আর তার এখানে কাজ করতে আশা লাগতো না। এসব নিয়ে সে উল্টাপাল্টা বলতে থাকে। তখনই সেখানে চলে আসে বাগাস। সে তাদের মুখ বন্ধ করে দেয়, সেই সাথে বলে, আজ তোমাদেরকে এক্সট্রা কাজ করতে হবে। তাদের সাথে সমুদ্র তীরে যেতে হবে মাছ ধরতে সন্ধ্যার সময়। কথা বলে সে সেখান থেকে যাওয়ার সময় মারিয়ামকেও তাদের সাথে যেতে বলে। মারিয়াম হ্যাঁ না কিছুই বলে না। তখন ওই মেয়েটি বলে যে তাকে রক্ষা করার জন্য বাগাস তো আছেই, তার কিসের চিন্তা। এখন ওই দিন মাগরিবের ওয়াক্তের দৃশ্য দেখা যায়, যেখানে মারিয়াম, ওই মেয়েটি এবং আরও একজন ছেলের সাথে বাগাস গিয়ে পৌঁছায় সমুদ্রের তীরে। সেখানে ফ্যাক্টরির মধ্য দিয়ে তারা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই সময় আমরা মারিয়ামকে দেখতে পাই, যার মুখে ছিল এক ভয়ানক হাসি। হঠাৎ করেই সে একটা স্থানে এসে থমকে যায়। লাইটগুলো ফ্লিকার করতে থাকে। সেখানে অন্য দুজন ছেলে মেয়ে ভয় পাচ্ছে দেখে বাগাস তাদেরকে বকাঝকা করে এবং তাদেরকে বলে যে মারিয়াম তো তাদের থেকেও বেশি সাহসী। যা শুনে ছেলেটি বলে ওঠে, মারিয়ামের বন্ধুই তো জিন, সে কেন ভয় পাবে? কথা বলে সে পিছনে ফিরে তাকাতেই হতবাক হয়ে যায়। মারিয়াম দেখতে একদমই ভয়ানক হয়ে উঠেছিল, যার চোখের রঙও বদলে গিয়েছিল। ওই সময় আমরা আসল মারিয়ামকে দেখতে পাই, যে কিনা তখন পর্যন্ত ফ্যাক্টরিতে ছিল, অর্থাৎ সেখানে বাগাসদের সাথে যায়নি। তাহলে বাগাসদের সাথে এই মুহূর্তে সেখানে কে উপস্থিত রয়েছে? তখনই চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। মারিয়াম তার সাথীদের সাথে দৌড়ে চলে যায় সমুদ্রের তীরে। সেখানে যেতেই তারা দেখতে পায় ওই তিনজনকে ভয়ানক ওই জিন বশে নিয়ে রেখেছে। তাদের মুখ থেকে বের হচ্ছে রক্ত। তারা তিনজনই ছটফট করছে। মারিয়াম এটা দেখে এবার চিৎকার করতে থাকে এবং ওই জিনকে বলে তার বন্ধুদেরকে ছেড়ে দিতে। এই পর্যায়ে সত্যি সকলে শান্ত হয়ে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এখন তাদের সকলকে ফ্যাক্টরির মালিকের কাছে নিয়ে আসা হয়, যেখানে ওই দুজন মেয়ে তর্ক করছিল। একজনের মতে মারিয়াম পুরো টাইমটা ফ্যাক্টরির ভেতরে ছিল, তবে অন্যজনের মতে সে তো তাদের সাথে অর্থাৎ বাগাসদের সাথে ওই সমুদ্রের তীরে গিয়েছিল। তবে হঠাৎ করে পজেস হওয়ার পর সে গায়েব হয়ে যায়। আর এরপর কি হয় তা তারা তিনজনও জানে না। এখন বিরক্ত হয়ে মালিক মারিয়াম ও বাগাস ব্যতীত সকলকে বেরিয়ে যেতে বলে। মালিক নিজেও বুঝতে পেরেছিল যে মারিয়ামের মধ্যেই কোনো সমস্যা আছে। লোকে যা বলে ঠিকই বলে, তাই সে মারিয়ামকে কাল থেকে কাজে আসতে নিষেধ করে। তবে মারিয়াম এখানে আকতি মিনতি করতে থাকে, কারণ তার কাজের খুবই প্রয়োজন। এরপরও মালিক রাজি না হতে চাইলে বাগাস এবার তার হয়ে মালিকের কাছে একটা শেষ সুযোগ চায়। আর এরপরও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে বাগাস নিজে চাকরি ছেড়ে দেবে। ফলে মালিক আর কথা বাড়ায় না। ওই দিন বাড়িতে ফিরে যাওয়ার সময় বাগাস মারিয়ামকে বলে যে সে নিজেও সমুদ্রের তীরে মারিয়ামকে দেখেছিল। মারিয়াম প্রশ্ন করে, এবার কি তাহলে বাগাসও তাকে ভয় পাচ্ছে? প্রতি উত্তরে বাগাস বলে সে কখনোই মারিয়ামকে ভয় পাবে না, বরং যে কোনো শত্রু থেকে সে মারিয়ামকে সবসময় প্রোটেক্ট করবে। কথা বলে সে মারিয়ামকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর মারিয়াম তার মায়ের সাথে ঠিকমতো কথা না বলেই ভেতরে চলে যায়। ইয়ানি চিন্তিত হয়ে বাগাসকে প্রশ্ন করে, আজও কি ফ্যাক্টরিতে কোনো ঘটনা ঘটেছে? উত্তরে বাগাস বলে এতে মারিয়ামের কোনো দোষ ছিল না। বাগাস এখানে ইয়ানিকে বলে সে মারিয়ামের সাথে তার ভবিষ্যতের কথা ভাবছে, অর্থাৎ সে মারিয়ামকে বিয়ে করতে চায়। ইয়ানি তাকে তার অতীত এবং সেই সাথে বর্তমানের ব্যাপারে ধারণা দেয়। বাগাসের এতে কোনো সমস্যা ছিল না, বরং তার ধারণা সে মারিয়ামকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবে। তার এই কথাগুলো শুনে ইয়ানি অনেকটা খুশি হয় এবং বাগাস তার দোয়া নিয়ে সেখান থেকে রওনা দেয়। এখন ওই রাতে মারিয়াম একটা কাগজে লেখা আয়াত নিয়ে বসেছিল। তার মনে পড়ে যায় সালেহ তাকে বলেছিল সে যে যদি একবার এই ইফরিত জিনের মুখোমুখি হয় তাহলে হয়তোবা সে তার পিছু ছেড়ে দেবে। তবে ইফরিত জিনকে দেখার জন্য তাকে সূরা আল জিনের আয়াত নম্বর 11 পড়তে হবে।
সেটা সালেহ তাকে একটা কাগজে লিখে দিয়েছিল। তবে মারিয়াম সেটা পড়ার আজ রাতেও সাহস পায় না। সেটা সে ড্রয়ারের ভেতরে রেখে শুয়ে পড়ে। এরই মাঝে হঠাৎ ড্রয়ারটি আপনা আপনি খুলে যায়। মারিয়াম সেটা আটকে আবার শুয়ে পড়েছিল। এখন ড্রয়ারটি বাইরে ছিটকে এসে পড়ে। ড্রয়ারের ভেতরে একটা কাগজ ছিল, যার উপর আরবিতে লেখা ছিল যে তাকে সে রক্ষা করবে। অর্থাৎ ওই জিন মারিয়ামকে উদ্দেশ্য করে এই কথাটি লিখেছিল। মারিয়াম এতে করে বেশ ঘাবড়ে যায়, তবে সে হার মানে না। সে ওই আয়াত পড়তে আরম্ভ করে। তার ভীষণ ভয় লাগছিল। দ্বিতীয়বার পড়তে হঠাৎ করে ওই জিনের গর্জন শোনা যায়। পর্দার অপর পাশে সে দাঁড়িয়েছিল। মারিয়াম এটা দেখে অনেক ঘাবড়ে যায়। এমন সময় পর্দা খুলে সেখানে চলে আসে তার মা ইয়ানি। সে এখানে ভীত মারিয়ামকে শান্ত করতে থাকে এবং জানায় যে সে সালের সাথে বাগাস এবং মারিয়ামের বিয়ের ব্যাপারে কথা বলেছে। তাদের ব্যাপারে জেনে সালে নিজেও অনেকটাই খুশি হয়েছে। একথা শুনে মারিয়ামও যেন একটু নিশ্চিন্ত হয়। পরদিন এই ব্যাপারে মারিয়াম বাগাসের সাথে সরাসরি কথা বলে। মারিয়াম ভয় পাচ্ছিল যে ওই ইফরিত জিন বাগাসের কোনো ক্ষতি না করে ফেলে, তবে বাগাসের মনে তো কোনো ভয়ই ছিল না। সে সবসময় মারিয়ামের পাশে থাকতে চায়। এ কথা বলে সে বাইক আনতে চলে যায়। ওই রাতে মারিয়ামকে বাড়িতে এগিয়ে দিয়ে বাগাস যখন চলে আসবে, ঠিক তখনই তার পেছনে আমরা অন্য এক মারিয়ামকে দেখতে পাই, অর্থাৎ ওই জিনকে দেখতে পাই যে কিনা আবারও মারিয়ামের রূপ ধারণ করেছিল। আমরা বুঝতে পারি যে সে এবার বাগাসের পিছু পড়ে যাবে। এখন পরদিন সকালে ইয়ানি ঘুম থেকে উঠে যাওয়ার পর মারিয়াম একা বিছানায় ছিল। তখনই আমরা ওই জিনের হাত দেখতে পাই যে কিনা মারিয়ামের গলা থেকে ওই নেকলেসটি টেনে খুলে ফেলে। ফলে এই ঘটনায় মারিয়াম বেশ ঘাবড়ে যায়। সে ওই নেকলেসটি ছোট্ট একটা বক্সে রেখে দেয়। আর এরপর সে যখন জানালা খুলতে যায়, জানালা খুলতেই সে হতবাক হয়ে যায়। সেখানে বাগাস ছিল, যে কিনা উন্মাদের মতো ব্যবহার করছিল। তার এই অবস্থা দেখে মারিয়াম ছুটে বাইরে চলে আসে। সে দেখতে পায় তার বাড়ির সামনে অনেকেই দাঁড়ানো, তারা কিছু একটা দেখছে। এরই মাঝে বাগাসের মাও সেখানে ছুটে আসে। মারিয়াম ঘর থেকে বের হতেই বাগাসের এই অবস্থা দেখে চমকে যায়। বাগাস তার সামনে এসে দাঁড়ায় এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। বেরিয়ে আসে একটা কাটা জিহ্বা, যা দেখে তার মা তার কাছে ছুটে আসলে সে তার মাকে ইশারায় ছুঁড়ে ফেলে দেয় আর এরপর সামনে থাকা কাঠে নিজের মাথা আঘাত করতে থাকে। ভালোবাসার মানুষটির এই অবস্থা দেখে মারিয়াম কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তার মা কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এদিকে এভাবেই মাথায় আঘাত করতে করতে বাগাস সেখানেই শেষ হয়ে যায়। তার দাফনের দৃশ্য দেখা যায়। সেখানে ছুটে চলে আসে মারিয়াম। তবে তাকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল বাগাসের মা। ছেলের মৃত্যুর জন্য সে মারিয়ামকেই দায়ী করতে থাকে। তার কবরের আশেপাশেও সে মারিয়ামকে দেখতে চাইছিল না, যা দেখে ইয়ানি মারিয়ামকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই একটা ছোট্ট বাচ্চা মেয়ের মধ্যে থাকা জিন সালের হাত ধরে এবং জিজ্ঞাসা করে যে সে কি এখনও তাকে হারাতে পারবে বলে মনে করে। সে তো মানুষ খুন করতেও পর্যন্ত পারে। যার প্রতি উত্তরে সালে বলে, জন্ম মৃত্যু মহান আল্লাহ তাআলার হাতে, জিনের ইচ্ছাতে কোনো কিছুই হবে না। এদিকে মারিয়ামকে জোর করে বাড়িতে নিয়ে এসেছিল ইয়ানি, কিন্তু মারিয়াম তো এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। ইয়ানি যখন দরজা খুলছিল, এরই মাঝে মারিয়াম সেখানে থেকে কোথাও একটা চলে যায়। সে দেখতে পায় সমুদ্রের তীরে মারিয়াম একা একা দাঁড়িয়ে আছে। ইয়ানি তার কাছে ছুটে যায়। মারিয়াম বলতে থাকে সে নিজেকে শেষ করে দিতে চায়, সে মরলেই সব কিছু ঠিক হবে। তার মা তাকে আটকাচ্ছিল। এরই মাঝে সেখানে সালে চলে আসে এবং মারিয়ামকে হার মানতে নিষেধ করে। ওই জিন তো এটাই চায়। এরই মাঝে ওই জিনের উপস্থিতি সে টের পায় এবং সেদিকে তাকিয়ে বলে ওঠে, মানুষ জিনের চেয়েও বেশি শক্তিশালী। ওই রাতে সালেহ মারিয়ামের জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে বলে ঠিক করে। তাই সে রিজকিকে বলে যায় যে সকাল পর্যন্ত কেউ যেন তাকে ডিস্টার্ব না করে এবং ফারহান আসলেই যেন সে তার কাছে পাঠিয়ে দেয়। এখন সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ওই সময় পর্দার পেছনে ওই জিনের উপস্থিতি আমরা দেখতে পাই। সালে এ ব্যাপারে জানতো না এবং সে তাসবিহ পড়তে শুরু করে। তার সাথে সাথে পিছে থাকা ওই জিনও অনবরত তাসবিহ পড়তে থাকে। এক পর্যায়ে সালের মনোযোগ ভঙ্গ হয়। সে পিছনে ঘুরে ওই জিনকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, সে কি চায়।
একথা বলতেই ওই জিন এবার হাওয়ায় ভাসতে আরম্ভ করে। পর্দার ওপরে চলে আসে সে। আবারও মারিয়ামের ভয়ঙ্কর রূপ নিয়েছিল, যা দেখে সালে এবার বেশ ঘাবড়ে যায়। আচমকা তার সামনে চলে আসে ওই জিন এবং তাকে বলতে থাকে তার কি মনে হয় সে তাকে মারিয়ামের থেকে আলাদা করতে পারবে। এ কথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে এবং আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। দৃশ্য চলে যায় মারিয়ামের কাছে। সে ঘরে একা শুয়েছিল। ঘুম ভাঙতেই সে নিজের পাশে সালেকে দেখতে পায়, যে মারিয়ামকে জিজ্ঞাসা করে যে আজ রাতে সে নামাজ পড়েছে কিনা। মারিয়াম হ্যাঁ বললে সালে জিজ্ঞাসা করে সে কি চায়। মারিয়াম বলে সে একটা স্বাভাবিক, সুস্থ, সুন্দর জীবন চায়। সালে বলে নিয়মিত নামাজ পড়া এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে সে এই জীবন নিশ্চয়ই পাবে। একথা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। মারিয়াম তাকে আটকালে। সে বলে তার সময় চলে এসেছে, তাকে যেতে হবে। মারিয়াম কেঁদে জিজ্ঞাসা করে সে চলে গেলে মারিয়াম কিভাবে বাঁচবে। তখন সালেহ তাকে হার মানতে নিষেধ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে বলে। আর এই স্বপ্নের সাথেই পরদিন সকালে মারিয়ামের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই সে যেন সবটা বুঝতে পারছিল। সে বুঝতে পারছিল সালেহ তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমরা দেখতে পাই তার দাফনের দৃশ্য, যেখানে ফারহান তার কবরে লাশ রাখছিল। সেখানে বাকিদের সাথে মারিয়াম উপস্থিত ছিল, যে কিনা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিল। ছোটবেলা থেকে সালেই তো একমাত্র তাকে বুঝে এসেছে, তাকে সাহায্য করেছে। এখন সে সালের সাহায্য ছাড়া ওই জিনের সাথে কিভাবে লড়বে। এখন কবর থেকে বেরিয়ে এসে ফারহান মারিয়ামকে বলে শক্ত থাকতে, তার পাশে এখনও তারা আছে। এখন সালের দাফন কাজ শেষ হলে সকলে একে একে চলে যায়। শেষমেশ ফারহানও বাড়িতে ফিরে যায়। এদিকে বাড়িতে ফিরে এসেছিল মারিয়াম ও তার মা। সালের মৃত্যুর জন্য মারিয়াম এখনও নিজের উপর ভীষণ রেগেছিল। তাই সে বাড়ির ভেতরে প্রবেশ করে ওই জিনকে ডাকতে থাকে এবং বলতে থাকে ওই জিন তো তাকে চায়, তাহলে সে অন্যদের ক্ষতি কেন করছে? কেন সে অন্যের ক্ষতি করে মারিয়ামের জীবন জাহান্নাম করে তুলছে? সে কি চায়? সে কি চায় যে মারিয়াম মারা যাক? তাহলে সে যেন তাকে মেরে ফেলে। একথা বলে সে চিৎকার করতে থাকে এবং তার মা তাকে শান্ত করার চেষ্টা করে। এরই মাঝে মারিয়ামের ঘর থেকে আওয়াজ শোনা যায়। সেদিকে ছুটে গেলে তারা দেখতে পায় সব কিছু ওলটপালট হয়ে গেছে। ওই জিন ফেলে দিচ্ছে সব কিছু। এই সকল ভাঙাচোরা জিনিসের মধ্যে একটা কাগজ দেখা যায়, যে কাগজে ওই জিন আবারও মারিয়ামের জন্য একটা মেসেজ লিখেছিল। সে তার সাথে মারিয়ামকে যেতে বলছিল। মারিয়াম এবার কিছু একটা ভেবে সামনে পড়ে থাকা কাঁচের টুকরো হাতে তুলে নেয়, যা দেখে তার মা ইয়ানি অনেক ঘাবড়ে যায়। সে আস্তে আস্তে করে মারিয়ামের দিকে এগিয়ে যেতে থাকলে মারিয়াম তাকে হুমকি দিতে থাকে নিজের হাত কেটে ফেলার। সে তাকে তার থেকে দূরে থাকতে বলে। তখন ইয়ানি বলে এই সব কিছু তার জন্য হচ্ছে। সেই মারিয়ামের ঠিকমতো খেয়াল রাখতে পারেনি, তাই তার মরে যাওয়া উচিত। এই কথা বলা মাত্রই মারিয়ামের হাত কন্ট্রোলের বাইরে চলে যায়। এবার তার হাত ওই জিন কন্ট্রোল করে ইয়ানিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। মারিয়াম আপ্রাণ চেষ্টা করছিল নিজের হাতকে নিয়ন্ত্রণ করার। এর এক পর্যায়ে সে নিজের অন্য হাতে আঘাত করে। হাত থেকে রক্ত বের হতে শুরু হয় এবং সব কিছু থেমে যায়। যেহেতু সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ইয়ানি এবার মারিয়ামকে বিছানার সাথে বেঁধে রাখে। একমাত্র মেয়ের সাথে এরকম করতে তার একদমই ভালো লাগছিল না, যে কারণে সে বারবার মারিয়ামের কাছে ক্ষমা চাইতে থাকে। মারিয়াম এখানে কিছুই বলে না, কারণ সে জানতো তার মা কতটা অসহায়। এখন এভাবেই সে ঘুমিয়ে পড়ে এবং ইয়ানি সেখান থেকে চলে যায়। মাঝরাতের দিকে হঠাৎ করে দরজার কাছে কাউকে একটা দেখা যায়। মারিয়ামের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে চমকে ওঠে, কেননা তার সামনে ছিল লাল চোখওয়ালা ওই ভয়ানক জিন। সে ভয়ে চোখ বন্ধ করে নেয়, আর এরপর চোখ মেলতেই ওই জিন তার উপরে চলে আসে। পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই। সকাল হতেই মারিয়াম চলে আসে সমুদ্রের তীরে। সে এবার নিজেকে শেষ করে দিতে চাইছিল, তাই সে সমুদ্রের পানিতে নেমে যেতে শুরু করে। তবে তাকে দূর থেকে দেখে ফেলে ফারহান। সে ছুটে চলে যায় মারিয়ামকে আটকানোর জন্য। তখন সে দেখতে পায় মারিয়াম আসলে ওই জিনের বশে। সে ফারহানকে বলে মারিয়ামের থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না। তখন ফারহান বলে তার সাথে লড়াই করতে, যার প্রতি উত্তরে ওই জিন বলে সালেকে সে শেষ করে দিয়েছে। সালের মোকাবিলায় ফারহান তো কিছুই না। তবে ফারহান হার মানে না। সে মারিয়ামের মাথায় হাত রেখে রুকিয়া করতে আরম্ভ করে। এক পর্যায়ে ওই জিন হার মেনে নেয় এবং মারিয়ামের শরীর ছেড়ে দেয়।
তখন ফারহানি তাকে পানি থেকে উপরে তুলে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর মারিয়াম নিজের সামনে ফারহানকে দেখে ইয়ানিও সেখানে ছিল। ফারহান এখানে নিজের পরিচয় দেয় এবং মনে করিয়ে দেয় যে ছোটবেলায় মাদ্রাসায় তাদের দেখা হয়েছিল, যদিও মরিয়ামের মনে ছিল না। মরিয়াম তো এখানে সালের মৃত্যুর জন্য তখন পর্যন্ত নিজেকেই দায়ী করছিল, তবে ফারহান তাকে নিষেধ করে। সে বলে সালে শেষবারের মতো দেখা করার সুযোগ সে পায়নি, তবে সে নিশ্চিত সালে কখনোই নিজের মৃত্যুর জন্য মারিয়ামকে দায়ী করবে না। কারোর মৃত্যু কখনো মানুষের হাতে নেই, এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। এভাবেই সে মারিয়ামকে বুঝিয়ে দেয়। ইয়ানিও তাকে বাড়ি ফেরার সময় বলতে থাকে হার না মানতে। ওই রাতে মারিয়াম যখন নামাজ পড়ছিল তখন আচমকা তার পায়ের নিচ থেকে জায়নামাজটা দূরে সরে যায়। মারিয়াম ইস্তেগফার পরে ওই জিনকে বলে যে সে যেন নামাজের সময় তাকে ডিস্টার্ব না করে। একথা বলে সে আবারও নামাজ পড়তে আরম্ভ করে। অন্যদিকে ওই একই সময় ফারহানকে দেখা যায় সালের কবরের কাছে। সে সেখানে সালের রেখে যাওয়া শেষ চিঠিটি নিয়ে বসেছিল। ওই চিঠিতে সালে তাকে মরিয়ামের খেয়াল রাখতে বলেছিল। সালে চাইছিল ফারহান যাতে মারিয়ামের দায়িত্ব নেয়, অর্থাৎ তাকে বিয়ে করে তাকে নিরাপত্তা দান করে। এটা জানার পর ফারহান সালেহকে উদ্দেশ্য করে বলে যে সে নিশ্চয়ই তার কথা মানবে। একথা বলে সে সালের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সে যা যা পড়ছিল পাশ থেকে কয়েকজন একসাথে পড়তে থাকে। সেদিকে তাকাতেই সে দেখতে পায় বোরকা পরা বেশ কয়েকজন মহিলা সেখানে বসে জিকির করছে। ফারহান তাদেরকে সালাম দেয়। এরই মাঝে ওই জিন তার পাশে চলে আসে যে মারিয়ামের পিছে পড়ে আছে। সে ফারহানকে সাবধান করে বলে যে এই পথে এগোলে ফারহানের জন্য শুধুমাত্র মৃত্যু আছে, এছাড়া আর কিছুই নেই। তবে ফারহান এতে ভয় পায় না। ওই সময় আমরা মারিয়ামকে দেখতে পাই যে কিনা অন্য এক জগতে চলে গিয়েছিল। হতে পারে এটা ওই জিনদের জগৎ। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে তার পেছনে ওই জিন চলে আসে। সে উপরে তাকাতেই জিনের ভয়ানক চেহারা দেখে ঘাবড়ে যায় এবং নিচে পড়ে যায়। তখন ওই জিন তার উপর হামলা করে। সে চিৎকার করে ওঠে এবং আসল জগতে ঘুম ভেঙে যায় মারিয়ামের। চোখ মেলতেই সে নিজের সামনে ওই জিনদের দুনিয়ার একটা অংশ দেখতে পায় এবং ভয়ে আবার চিৎকার করে ওঠে। আবারও তার ঘুম ভেঙে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি ঘটছে, কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। পরদিন আমরা ফ্যাক্টরির দৃশ্য দেখতে পাই। কয়েকদিন পর মারিয়াম আজ কাজে এসেছিল। সেখানে ওই দুজন মেয়েকে দেখা যায় যারা কিনা তখনও পর্যন্ত তার ব্যাপারেই কথা বলছিল। গতদিন ফারহান যে মারিয়ামকে হেল্প করেছে এই ব্যাপারটা নিয়েই তারা ফালতু কথা বলছিল, যে ব্যাপারটা মারিয়াম শুনতে পায় এবং সে নিজের জায়গা থেকে উঠে এসে সরাসরি ওই মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে যায় গরম পানির কাছে। তার কণ্ঠস্বর শুনে আমরা বুঝতে পারি মারিয়ামের ভেতরকার জিনই এই কাজ করছিল। সে এখান থেকে মেয়েটিকে বলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা এখন সে করবে। পিছন থেকে অন্য মেয়েটি তাকে নিষেধ করলে সে বলে এরপর তার পালা। এ কথা বলেই সে ওই মেয়েটিকে গরম পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলতে চলেছিল। তবে সঠিক সময়ে সেখানে ফারহান চলে আসে। সে মারিয়ামের কানের কাছে এসে ইস্তেগফার পড়তে থাকে, যার ফলে এক পর্যায়ে মারিয়াম হুঁশে ফিরে আসে এবং ওই মেয়েটিকে ছেড়ে দেয়। সেখানকার পরিস্থিতি দেখে মারিয়ামের আর বুঝতে বাকি থাকে না যে সে আবার উল্টাপাল্টা কাজ করেছে, যে কারণে সে বাইরে ছুটে গিয়ে একা একা বসেছিল। তখন তার কাছে ফারহান আসে। সে মিশর থেকে একটা তাসবিহ নিয়ে এসেছিল, আর এটা সে নিয়েছিল মারিয়ামের কথা মনে করেই, কেননা ছোটোবেলাতে সালের তাসবিহ নিয়ে মারিয়ামকে খেলা করতে দেখেছিল সে এখানে মারিয়ামকে বলে যে সে যেন কখনোই হার না মানে। আল্লাহ তাআলা তার পাশে আছেন। ফারহান তার জন্য একটা দোয়া লিখে দেবে, যেটা প্রতি ওয়াক্তের নামাজের পর সে যেন পাঠ করে। এভাবেই সে মারিয়ামকে ভেঙে পড়তে দেয় না। ওই দিন নামাজ আদায়ের পর মারিয়াম যখন ওই দোয়ার কাগজটি হাতে নেয়, ঠিক তখনই সে দেখতে পায় বাড়ির চারপাশের পরিবেশ বদলে গিয়েছে। আশপাশটা ওই জিনের জগতে পরিণত হচ্ছে। আগুনের মাধ্যমে সেখানে কিছু একটা লেখা ভেসে উঠেছে, যা হয়তোবা ওই জিন লিখেছে। তবে মারিয়াম হার মানে না। সে ওই কাগজ থেকে দোয়া পড়তে আরম্ভ করে। ফিসফিসে ওই জিন তার মনোযোগ ভঙ্গ করার চেষ্টা করছিল, যে কারণে চোখ বন্ধ করে মারিয়াম দোয়া পড়তে থাকে। এক পর্যায়ে ফিসফিসানির আওয়াজ বন্ধ হয়ে যায়। মারিয়াম চোখ মেলে দেখতে পায় আশেপাশের ওই লেখাগুলো মুছে গিয়েছে।
ঠিক তখনই ওই জিন তার নাম ডেকে ওঠে এবং একটা বক্স উপর থেকে নিচে পড়ে যায়। বক্সের ভেতরে আবার ওই জিনের একটা মেসেজ ছিল, যে মেসেজে লেখা ছিল যে সে কখনোই মারিয়ামের শান্তি ভঙ্গ করবে না। তবে মারিয়াম জানতো যেটা সত্য নয়, তাই সে ওই বক্স সহ আগুনের ভেতর দিয়ে দেয়। এরপর সে যখন রুমে ফিরে আসে তখন সে আবার ওই বক্সটি দেখতে পায় যা মেঝেতে পড়েছিল। বক্সের ভেতরে আরও একটা চিরকুট ছিল, তবে মারিয়াম সেটা পড়ে না এবং বক্সটি আবারও আগুনে দিয়ে দেয়। এবার সে সেখানেই দাঁড়িয়ে বক্সটি জ্বলতে দেখতে থাকে, তবে হঠাৎই তার সামনে ওই বক্সটি আগুন থেকে বেরিয়ে আসে। ওই জিন তখন তাকে বলতে থাকে সে তাকে ইগনোর করতে পারবে না, খুব শীঘ্রই তার পাশে জ্বলতে থাকা সবগুলো আগুন নিভে যাবে। তার শেষ জীবন পর্যন্ত সে মারিয়ামকে ভালোবেসে যাবে। মারিয়াম এই কথাগুলো সহ্য করতে পারছিল না এবং তাকে চুপ করতে বলছিল। এভাবেই চিৎকার করতে করতে সেখানে তার মা চলে আসে। সে কোনো মতে মারিয়ামকে সামলায়। ওই দিন মারিয়াম ফারহানকে চিঠিগুলো দেখায়, যেগুলো ওই জিন তার উদ্দেশ্যে বিভিন্ন সময় লিখেছিল। আজ সে বেশ বড় একটা চিঠি লিখেছিল, যেখানে সে মারিয়ামের জন্য নিচের ভালোবাসা ব্যক্ত করেছিল। তার মধ্যে সে সব কিছু থেকে মারিয়ামকে প্রোটেক্ট করতে চায়, সে মারিয়ামকে নিজের সাথে রাখতে চায়, মৃত্যুর আগ পর্যন্ত সে মারিয়ামকে ছাড়বে না। এই চিঠিটা পড়া মাত্রই ফারহান বুঝতে পারে যে এটা সত্যি ইফরিত জিন, কেননা একমাত্র ইফরিত জিনই মানুষের সাথে মেলামেশা করতে পারে এবং তাদের প্রেমে পড়ার দাবি করে। এর আগে ছোটবেলায় যখন সালেহ বলেছিল তখন ফারহানের অতটা বিশ্বাস হয়নি। এবার সে নিশ্চিত। এ কথা বলতে বলতেই ওই চিঠি সহ বক্সটি পানিতে ভাসিয়ে দেয়। তখন মারিয়াম বলে যে তার ভীষণ ভয় লাগছে, সেইভাবে বাঁচতে চায় না। সে বুঝতে পারছে না যে তার কি করা উচিত, তবে ফারহান তাকে পথ দেখায়। ওই দিন থেকেই মারিয়াম নিয়মিত জিকির করতে থাকে, নামাজ পড়তে থাকে, সেই সাথে আল্লাহর ইবাদতে পুরোপুরি নিজেকে মগ্ন রাখে, যা দেখে ইয়ানিরও ভালো লাগে। তবে ওই জিন এত সহজে তো মারিয়ামের পিছু ছাড়বে না। ওই দিন ইয়ানি যখন কাজের জন্য বাসার বাইরে যায় তখন সেখানে থাকা কয়েকজন প্রতিবেশী লক্ষ্য করে ফারহান ওই বাড়িতে প্রবেশ করছে। মারিয়াম যেহেতু একা ছিল তাই তার প্রতিবেশীরা একটু চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক ওই সময় আমরা আসল ফারহানকে দেখতে পাই, যে কিনা সালের কবরের কাছে ছিল। সে এখানে আছে, এর মানে বাড়িতে তার রূপ নিয়ে প্রবেশ করছিল ওই জিন। আর এই ব্যাপারটা ফারহান বুঝতে পারে। পিছন থেকে তাকে যখন একটা জিন ডাক দেয় এবং সে গায়েব হয়ে যায়, ফারহানের মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এদিকে মারিয়ামের প্রতিবেশীরা মারিয়ামের চিন্তায় তার বাড়িতে চলে যায়, তবে তারা সেখানে মারিয়ামের ঘরে কাউকেই দেখতে পায় না। তারা এই ব্যাপার নিয়ে কথা বলছিল, এমন সময় আচমকা আশেপাশের সব দরজা জানালা বন্ধ হয়ে যায়। ওই জিন চিৎকার করে বলতে থাকে তার ব্যাপারে নাক না গলাতে, ফলে তারা সকলেই ঘাবড়ে যায়। এরই মাঝে আমরা দেখতে পাই মারিয়ামের এক ভয়ানক রূপ, অর্থাৎ ওই জিন তার রূপ নিয়ে আবারও এসেছিল, যার ইশারায় একে একে সকলের মুখ থেকে রক্ত বের হতে থাকে। একজন মেয়ে তো জানালার সাথে আঘাত করে। এরই মাঝে শব্দ শুনে আসল মারিয়াম ভেতরে ছুটে আসে এবং সকলের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে ফারহান তখন পর্যন্ত জিনদের ওই ইশারা বুঝতে পারেনি। এরই মাঝে সে কোরআন তেলাওয়াত শুনতে পায় এবং বুঝতে পারে যে মারিয়ামকে সাহায্য করার জন্য তার এখনই সেখানে যেতে হবে। এদিকে মারিয়ামের বাড়ির পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। সে ভয়ে ঘরের এক কোণে বসেছিল। গ্রামের সকলে তাদের বাড়িতে হামলা করছিল। গ্রামে একের পর এক মৃত্যুর জন্য তারা মারিয়ামকে দায়ী করছিল। তারা চাইছিল মারিয়ামকে শাস্তি দিতে। ইয়ানিও তাদেরকে বুঝিয়ে পারছিল না। এরই মাঝে ফারহান সেখানে চলে আসে। সে দরজা বন্ধ করে দেয় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে গেলেই তার উপর পাথর মারতে থাকে গ্রামবাসীরা, ফলে তার কপাল ফেটে যায়। রাতের বেলা সব কিছু শান্ত হওয়ার পর ফারহানের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল ইয়ানি। তখন মারিয়াম বলে, আর কতদিন পর্যন্ত এই সব কিছু সহ্য করতে হবে? যার প্রতি উত্তরে ফারহান এখানে সালের দেওয়া ওই ইশারার কথা বলে। সে এখানে মারিয়ামকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে মারিয়াম অবাক হয়ে যায়। সাথে সাথে তার মুখভঙ্গি চেঞ্জ হয়ে যায় আর ভেতরের ওই জিন চলে আসে এবং বলে সে আগেও বলেছে সে মারিয়ামকে ছেড়ে যাবে না। এ কথা শোনা মাত্রই ফারহান ভেতরে চলে যায় এবং দোয়া পড়তে শুরু করে। তখন ওই জিন বলে যে সে মারিয়ামকে কারোর সাথে বিয়ে করতে দেবে না,
যার প্রতি উত্তরে ফারহান বলে সে মারিয়ামকে বিয়ে করবেই। তখন জিন তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তখন ফারহান বলে জন্ম এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহর হাতে। এ কথা বলেই সে রুকিয়া পড়তে আরম্ভ করে। এর ফলে ওই জিনের কষ্ট হতে থাকে। ছটফট করতে করতে সে মারিয়ামের ভেতর থেকে বেরিয়ে যায়। ওই রাতে ফারহান চলে যাওয়ার পর মারিয়াম ইয়ানিকে বলে যে তার ফারহানের জন্য খুব চিন্তা হচ্ছে। সে চায় না তার জন্য নতুন করে আর কারো ক্ষতি হোক। এর আগে বাগাস বিয়ে করতে চাওয়ায় তার সাথে কি হয়েছিল তা সবাই জানে। তখন ইয়ানি তাকে বোঝায় যে জন্ম ও মৃত্যু সত্যিই আল্লাহর হাতে। এছাড়া ফারহানের ঈমান অনেক বেশি শক্তিশালী, তাকে হারানো ওই জিনের পক্ষে এত সহজ হবে না। সে সব কিছু জেনেই মারিয়ামের পাশে এসে দাঁড়িয়েছে। মারিয়াম নিজেও ভালোবাসে ডিজার্ভ করে, যে কারণে তাকে ফারহানকে একটা সুযোগ দেওয়া উচিত। এখন পরদিন মাদ্রাসায় যখন ফারহানের সাথে মারিয়ামের কথা বলতে দেখা যায়, সেখানে মারিয়াম ফারহানকে বলে সে তার উপর দয়া দেখিয়ে তাকে বিয়ে করছে না তো, যার উত্তরে ফারহান বলে যে একদমই না। সে মারিয়ামকে মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর একমাত্র মারিয়ামের মর্জি থাকলেই সে তাকে বিয়ে করবে। সে অনেক সুন্দরভাবে মারিয়ামের প্রশংসা করছিল, যা শুনে তার ভালো লাগে। এরই মাঝে আচমকা ফিসফিসানি আওয়াজ শোনা যায়। জিন মারিয়ামকে বলতে থাকে যে সে তার ভালোবাসার নকল, যা শোনা মাত্রই মারিয়াম সেখান থেকে ছুটতে আরম্ভ করে। জিনের আওয়াজ তখনও তার পিছু করছিল। সে ফারহানকে স্বার্থপর, সেই সাথে ক্ষমতার লোভে মারিয়ামকে বিয়ে করতে চাইছে এসব কথা বলতে থাকে। তবে মারিয়াম ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই সে ইস্তেগফার পড়তে থাকে। এভাবেই দোয়া পড়তে পড়তে সে নিজের ঘরে আসতেই হতবাক হয়ে যায়। উপরে আবারও জিনদের জগৎ দেখা যাচ্ছিল, সেই সাথে চারিদিকের দেয়ালে কিছু লেখা ভেসে উঠছিল। মারিয়াম চিৎকার করে ওই জিনকে বলতে থাকে তার থেকে দূরে থাকতে আর তার জীবন নিয়ে না খেলতে। তবে পুরো দেয়ালে একটাই কথা বারবার লেখা উঠছিল, আর সেটা হলো মারিয়ামকে তার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। তখন মারিয়াম বলতে থাকে যে সে ফারহানকে বিয়ে করতে চায় এবং তাকেই সে বিয়ে করবে। এ কথা বলে সে ঘরের এক কোণে বসে দোয়া পড়তে থাকে। এভাবেই দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে তার মায়ের ডাকে তার হুঁশ ফেরে। সে দেখতে পায় চারদিক স্বাভাবিক হয়ে গিয়েছে। সে তার মাকে বলতে থাকে যে সে শান্তি চায়, সে শান্তিপূর্ণ একটা জীবন চায়। তখন ফারহানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সে মারিয়াম বিয়েতে রাজি, যে কারণে ফারহান ঠিক করে মাদ্রাসার সকলে মিলে আজ সারা রাত নামাজ পড়বে। একটানা ফজর পর্যন্ত নামাজ আদায় করে তারা ফাইনালি কবুল বলে একে অপরকে স্বীকার করে নেবে। এই কথা অনুযায়ী মারিয়াম মাদ্রাসায় চলে আসে। রাতের বেলা সে যখন অজু করছিল তখন আশেপাশে কেউই ছিল না। অজু শেষে খিমার নেওয়ার সময় আচমকা বাথরুমের লাইটটি বন্ধ হয়ে যায়। মারিয়াম সেদিকে দেখছিল। এমন সময় পিছন থেকে জোরে তাকে ডাক দেয় ওই জিন। চমকে ওঠে মারিয়াম, পিছে ঘুরে তাকায়, আর ঠিক তখনই ওই জিন তাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। এদিকে প্রায় সকলেই নামাজের জন্য চলে এসেছিল, তবে মারিয়াম তখনও আসেনি, যা দেখে ইয়ানি চিন্তিত হয়ে পড়ে এবং ওয়াশরুমে চলে যায় তাকে খুঁজতে। সেখানে মারিয়াম কোথাও ছিল না, তবে তার হিজাব খিমার দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। তাই ইয়ানি ছুটে চলে আসে ফারহানের কাছে। ফারহান তখন জানতে পারে যে মারিয়াম গায়েব হয়ে গিয়েছে। তখন সে অন্য পথ অবলম্বন করে। সে ইয়ানিকে বলে তাকে বিয়ের জন্য দোয়া করতে। মারিয়াম যেহেতু বিয়ের জন্য মন থেকে রাজি হয়েছিল, তাই সে তার মায়ের উপস্থিতিতে মারিয়ামের দায়িত্ব নেবে। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মারিয়াম যেখানেই থাকুক না কেন, সে মন থেকে যেহেতু ফারহানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তাদের বিয়ে নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই সময় আমরা মারিয়ামকে দেখতে পাই, যাকে জিনের জগতে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল ওই ইফরিত জিন। যেখানে হুঁশ ফিরতেই সে রাস্তা খুঁজতে আরম্ভ করে। সে বুঝতে পারছিল না যে সে এই জগৎ থেকে কিভাবে বের হবে। সে চারিদিক থেকে চিৎকারের আওয়াজ শুনছিল, সেগুলোই ফলো করে দৌড়াচ্ছিল। এরই মাঝে সে কয়েকটা ভয়ানক জিনকে দেখতে পায়, যারা একটা বাচ্চাকে হাতে হাতে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এক বিশাল আকৃতির জিনের হাতে ওই বাচ্চাটিকে তুলে দেওয়া হয়। সে বাচ্চাটি হাতে নিয়ে ওই জিনটি সামনের দিকে এগিয়ে যায়। মারিয়াম আর সময় নষ্ট না করে সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে ওই জগতেই সে ফারহানের কণ্ঠ শুনতে পায়, যেখানে ফারহান দুয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে মারিয়ামকে নিজের স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছিল। মারিয়াম এই কথাগুলো শুনে
আরও মরিয়া হয়ে পড়ে ওই জগৎ থেকে বের হবার রাস্তা খুঁজতে। সে চারিদিকে ছোটাছুটি করতে থাকে। এরই মাঝে সেখানে আমরা ওই জিনের উপস্থিতি দেখতে পাই, যে কিনা মারিয়ামকে ফলো করছিল। এদিকে হুজুরও বিয়ে পড়াতে শুরু করেছিল। সে ফারহানকে মারিয়ামের ব্যাপারে কবুল বলতে বলে। তবে ফারহান কবুল বলতে যাবে এমন সময় চারিপাশে রাখা পবিত্র পানির বোতলগুলো ভাঙতে শুরু করে। তবে মারিয়াম তখন পর্যন্ত ফারহান এবং হুজুরের কণ্ঠস্বর শুনতে পারছিল। এদিকে ফারহানও হার মানে না। আবারও হুজুর তাকে একই কথা জিজ্ঞাসা করে কবুল বলতে বললে চারিদিকে বাতাস শুরু হয়ে যায়। তবুও ফারহান থামে না। সে দ্বিতীয়বার কবুল বলা মাত্রই তার হাত হুজুরের হাত থেকে দূরে ছিটকে দেয় ওই জিন। চারিদিকে ভয়ানক বাতাস হতে থাকে। সেখানে থাকা সকলেই ভয় পেয়ে যাচ্ছিল। এদিকে মারিয়াম ওই জিনের কাছ থেকে ছুটে পালাচ্ছিল। এভাবেই পালাতে পালাতে সে এক পর্যায়ে নিচে পড়ে যায়। এদিকে ফারহান তৃতীয়বার কবুল বলার আগেই সেখানে থাকা সকলে অসুস্থ হতে আরম্ভ করে। অনেকের মুখ থেকে রক্ত পড়ছিল, যা দেখে সেখানে থাকা সকলে ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই অবস্থা দেখে ফারহানও চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে জিনের জগতে মারিয়ামের সামনে দাঁড়িয়েছিল ওই ভয়ানক জিন। পিছে ঘুরতেই সে দেখতে পায় ওই জিন তো তাকে ঘিরে রেখেছে। সে এবার মারিয়ামকে বলতে থাকে যে মারিয়াম কিভাবে তাকে না গ্রহণ করে অন্য কাউকে গ্রহণ করার জন্য ভাবছে। সে ছোটবেলা থেকে মারিয়ামকে প্রোটেক্ট করে এসেছে। সে মারিয়ামের প্রতি যতটা লয়াল কেউ কোনো দিনও মারিয়ামের প্রতি হতে পারবে না। সে মারিয়ামকে প্রচণ্ড ভালোবাসে। তখন মারিয়াম বলতে থাকে যে সে তার আপনজনদের থেকে মারিয়ামকে সব সময় দূরে রেখেছে। এছাড়া একজন মানুষের সাথে মানুষেরই বিবাহ হয়, কোনো জিনের সাথে নয়। সে জিনকে নিজের স্বামী হিসেবে কখনোই গ্রহণ করবে না। অন্যদিকে মারিয়ামের মতো ফারহানও ছিল দৃঢ়। তার নিজের মুখ থেকেও রক্ত বের হচ্ছিল, তবুও সে শেষমেশ তৃতীয়বারের মতো কবুল পড়ে। আর এভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে জিনের জগতে ওই জিন তখনও মারিয়ামকে এই জগতে ফিরতে দিচ্ছিল না। সে মারিয়ামের সামনে এসে বলে যে সে কখনোই তার পিছু ছাড়বে না। তখনই আসল দুনিয়া থেকে ফারহান দোয়া পড়তে আরম্ভ করে। যেহেতু বিবাহের এক পবিত্র বন্ধন তাদের মধ্যে তৈরি হয়েছিল, তাই দোয়া মারিয়াম শুনতে পারছিল। সেও ফারহানের সাথে একই সাথে দোয়া পড়তে থাকে, যার প্রভাব পড়তে শুরু করে ওই জিনের উপর। জিন বুঝতে পারে যে সে মারিয়ামকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, তাই সে চিৎকার করে ওঠে। এদিকে দোয়া শেষ করে ফারহান দেখতে পায় চারদিক শান্ত হয়ে গিয়েছে। যারা ছটফট করছিল তারা সকলে এখন শান্ত হয়ে গিয়েছে। বাতাসও থেমে গিয়েছে। সে মারিয়ামকে নিয়ে চিন্তিত ছিল। ঠিক তখনই দেখা যায় মারিয়াম এদিকে আসছে ওই মসজিদের দিকে। অর্থাৎ সে জিনদের দুনিয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল। তাকে এভাবে দেখে তার মা তার কাছে ছুটে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ফারহানও তার কাছে ছুটে চলে আসে। ফারহানকে দেখে মারিয়াম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, আর এরপর তার কোলেই জ্ঞান হারিয়ে ফেলে। আর আবারও আসল মারিয়ামকে দেখতে পাই, যে বলে ওই দিন ফারহানের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। তারা এরপর থেকে একই সাথে খুব সুন্দরভাবে জীবন শুরু করেছিল ঠিকই, তবে সে জানতো ওই জিন এখন পর্যন্ত তার পিছু আছে। ওই জিন কখনোই তার পিছু ছাড়বে না মৃত্যুর আগ পর্যন্ত। দৃশ্য চলে যায় বিয়ের কয়েকদিন পরে। আমরা দেখতে পাই মারিয়াম এবং ফারহান একসাথে নামাজ আদায় করছিল। তবে আসল মারিয়াম তো এখানে ছিল না, বরং সে তো মাত্র অজু করে বের হয়েছিল। অর্থাৎ ওই জিন এখন পর্যন্ত তাদের পিছু ছাড়েনি। সে অনবরত চেষ্টা করেই চলেছে মারিয়াম এবং ফারহানের মধ্যকার সম্পর্ক দুর্বল করতে, নষ্ট করতে। আর এরই সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো টান এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।